মানিক আর সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে, তাদের সাথে বাকিরাও উপরে উঠতে থাকে। উপরে আসতেই সকলের কানে জিনিস ভাঙার প্রচন্ড আওয়াজ আসে। সকলে তানভীরের কক্ষের সামনে দাঁড়ায়, কিন্তু ভিতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছুই করতে পারে না, তানভীরকে একমাত্র ডাকা ছাড়া। কিছুক্ষণ আগে তানভীরের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা, এমনকি সুবারও। তারপর সে এমন কিছু করবেই যাতে তানভীর তার উপরে নিজের আক্রোশ বের করে। তানভীর খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। কে এলো কে থামলো সেদিকে কোনো ধ্যানই নেই তার। পার্টি অফিসে এসেই তানভীর নিজের কক্ষে ঢুকে পড়ে। তারপর দরজা আঁটিয়ে টেবিলের উপর সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয়। একটি হকি স্টিক দিয়ে সব কিছু ভাঙতে শুরু করে। এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেটে ধোঁয়া উড়াতে থাকে। তানভীর বলে ওঠে, একটু ভালোবাসলে কি ক্ষতি হতো শুভা? একটু কি ভালোবাসা যেত না আমাকে? বর্তমান তানভীর কথাগুলো খুব জোরে জোরে বলতে থাকে, আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। এই তানভীর যে একদম অচেনা, এই তানভীরের তো তারা চিনেই না। এদিকে তানভীর বাইরে বেরিয়ে এসে বলে ওঠে সবাইকে, বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্কিন ডাক্তারকে ধইরা নিয়ে আয়। তানভীরের কথাটা বলতে দেরি আর তার পঞ্চপাণ্ডবের কাজে নামতে দেরি হয় না। ততক্ষণে লোক আনিয়ে তানভীরের কক্ষ আবারও সুন্দর মতো সাজানো হয়। ততক্ষণ তানভীর কনফারেন্স রুমে বসে থাকে। 30 থেকে 45 মিনিট পর ডাক্তার নিয়ে হাজির হয় তারা। ডাক্তার সুন্দর মতো সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। তানভীর ডাক্তারকে বলে ওঠে, কতদিন সময় লাগবে দাগরা যেতে? ডাক্তার প্রতি উত্তরে বলে ওঠে, 4 দিন স্যার। তানভীর বলে ওঠে আবার, জ্বলবে তাহলে? ডাক্তার বলে ওঠে, জি না স্যার। কথাটা শুনেই তানভীর উঠে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে নেয় আর বলে ওঠে, যদি বিন্দু পরিমাণের ও গাল জ্বলে তাহলে তোর পুরো শরীরে আগুন জ্বালিয়ে দেব। কথাটা বলেই তানভীর উঠে মেডিসিন নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তানভীরা বেরিয়ে যেতেই ডাক্তার নিজের রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে থাকে। তানভীরের মন যে পাছায় পড়ে আছে, কাজে কি মন লাগে? তানভীর চলে যাওয়ার পর তানভীরের মা সুভার রুমে আসে। সুভা তখন চুপচাপ খাটের এক পাশে বসেছিল। আয়েশা বেগম এসে সুভার মাথায় হাত রাখে। সুভাও ছলছল নয়নে তাকায় তার দিকে, তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আয়েশা বেগম সুভাকে বলে ওঠে, গালে কি খুব জ্বলছে মা? প্রতি উত্তরে সুভা কোনো কথাই বলে না, শুধু মাথা নাড়িয়ে করে। আয়েশা বেগম নিচ থেকে বরফ আনিয়ে নেয় আর তারপর আস্তে আস্তে সুভার গালে ঘষতে থাকে। আয়েশা বেগম বলে ওঠে, আমার ছেলেটা তোমার জন্য পাগল সুভা। সুভা কোনো প্রতি উত্তর করে না, চুপচাপ বসে থাকে। আয়েশা বেগম হতাশ হয়ে বলে ওঠে, আমার বাজান এমন ছিল না জানো, খুবই নম্র ভদ্র ছিল আমার সোনাটা। কখনো বড়দের মুখের উপরে কথাও বলেনি সে। আর আজকে দেখো, প্রতিদিন লাশের বন্যা ফালাইতেছে। শোভা বলে ওঠে, আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না? আয়েশা বেগম বলে ওঠে প্রতি উত্তরে, তানভীর এ পথে আমাদের জন্যই গেছে। আয়েশা বেগমের কথা শুনে শোভার চোখ বড় বড় হয়ে যায়। বাবা মার জন্য সন্তান খুনি হয়, এটা তার জানা ছিল না। আয়েশা বেগম শোভার হাত ধরে বলে ওঠে, তোমার কাছে একটা অনুরোধ করব মা। শোভা বলে ওঠে, আপনি আমার মা হন, অনুরোধ কেন করছেন? আদেশ করুন। আয়েশা বেগম বলে ওঠে, আমার ছেলেকে তুমি আগলে রাখবে? শোভা মুখ চুপসে যায়। এটা তো সত্যি যে তানভীরকে জমের মতো ভয় পায় শোভা। সে তার থেকে মুক্তি চায়, তাহলে আগলে রাখবে কিভাবে? আয়েশা বেগম আবার বলে ওঠে, বউ পারে না এমন কোনো কাজই নেই। আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি শোভা, প্লিজ। কথাটা বলে আয়েশা সরকার এবার কান্নায় ভেঙে পড়ে আর বলে ওঠে, তুমি ছাড়া যে এখন আমার আর কোনো উপায় নাই শোভা, আমি তোমার পায়ে। আয়েশা বেগম পায়ে হাত দিতে চায়, শোভা চট করে ধরে ফেলে আর বলে ওঠে, ছি ছি মা, কি করছেন এগুলো? আয়েশা বেগম আবার বলে ওঠে, আমার পোলারে তুমি ফিরে দাও শোভা। একজন মা যে তার সন্তানের জন্য কতটা নিচু হতে পারে সেটা আয়েশা সরকারকে দেখলে বোঝা যায়। শোভা এবার বলে ওঠে, আমি কথা দিচ্ছি। আয়েশা বেগম বলে ওঠে, সত্যি তো মা? শোভা আবার বলে ওঠে, জি। রাত এখন 12টার কাছাকাছি। শোভা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় বসেছিল, আর তখনই তানভীর রুমে প্রবেশ করে। অন্যমনস্ক থাকায় তানভীর যে এসেছে রুমে সেটা শোভা লক্ষ্যই করেনি। তানভীর রুমে ঢুকেই দেখে একটি জলজ্যান্ত পরী তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে। শুকনো ঢোকিলে তানভীর আর বিড়বিড় করে বলতে থাকে বুকে হাত দিয়ে, এত সুন্দর মেয়ে কেন আমার বউ? আজকে মনে হয় আবার হার্ট অ্যাটাক হবে আমার। কথাগুলো বলে চুপচাপ এসে তানভীর সুবার গা ঘেঁষে বসে পড়ে। তানভীর বসতেই সুবা একটু নড়ে চড়ে বসে। তানভীর এবার সুন্দর মতো করে মলমটা বের করে সুবার গালে লাগাতে শুরু করে, থেকে থেকে ফুঁয়ো দেয়। তানভীর বলে ওঠে, সরি। সুবা চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়। একেই বলে জুতো মেরে গরু দান।
সুভাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তানভীর বলে ওঠে, তোমার আশেপাশে কেউ থাকলে না আমার মাথা ঠিক থাকে না, তাই সকাল। প্রতি উত্তরে সুভা বলে ওঠে, কিন্তু কলি তো মেয়ে ছিল। তাহলে? তানভীর তখন বলে ওঠে, তাও আমার হিংসা হয়েছিল। আমার বউ আমি ছুঁইলাম না, অন্যরা গাল ধরে ফেললো। সুভা এবার হতাশ হয়ে বলে উঠল, একজন মেয়ে ধরেছিল গাল, এতেও আপনার সমস্যা? তানভীর তখন বলে ওঠে, ছেলে মেয়ে বুঝি না, শুধু তুমি আমার। সুভা বলে ওঠে, আপনি তো সাইকো হিংসুটের থেকেও খারাপ। প্রতি উত্তরে তানভীর বলে উঠল, কেন? আমি কি আমার বউকে জীবন্ত কবর দিছি নাকি? প্রতি উত্তরে সুভা কোনো কথা না বলে সুভা তার বুক থেকে একটু আঁচলটা সরিয়ে গুলি লাগা চিহ্নটা দেখায়। তানভীর দেখেই সেটা বলে ওঠে, আরে ওটা তো আমি রাগে গুলি মারছিলাম সুভা, মন থেকে তো মারি নাই। তানভীরের কথা শুনে সুভা খানিকটা বলদের মতো তাকিয়ে থাকে তানভীরের দিকে। মন থেকে মারেনি তাতেই দুটো, মারলে না জানি কয়টা খেতে হতো তাকে। তানভীর ফু দিয়ে মলম লাগাতে লাগাতে সুভার খুব কাছে চলে আসে, এতটা কাছে যে সুভা তানভীরের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। গলাটা শুকিয়ে আছে সুভার। তানভীর যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তা সুভা কখনোই অস্বীকার করে না। তানভীরের কাছে এলে সুভার ভেতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাওয়ার। কিন্তু তানভীরের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার সুভা নিজের অনুভূতি দাবিয়ে রাখে। সুভা নিজেকে সামলিয়ে বলে ওঠে তানভীরকে, হাতে কি হয়েছে? তানভীর বলে ওঠে, এমনি কেটে গেছে। সুভা তখন বলে ওঠে, এমনিও হাত কাটে? কথাটা বলেই সুভা উঠে ফার্স্ট এড বক্স বের করে তারপর সুন্দর মতো তানভীরের হাত ড্রেসিং করতে থাকে। তানভীরও চুপচাপ বসে থাকে। সুভা তখন বলে ওঠে, আমাকে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরে লাভটা কি? তানভীর সুভার গাল ধরে মুখটা উপরে তোলে আর বলতে থাকে, আমি তোমাকে ভালোবাসি সুভা, খুব ভালোবাসি। সুভা আর কোনো কথা না বাড়িয়ে তানভীরের হাত নিয়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর ফার্স্ট এড বক্স রেখে পাশে শুয়ে পড়ে। তখন তানভীর একটা বাড়ি নিয়ে সোফাতে যেতে থাকে। সুভা তখন বলে ওঠে, ঘুমাবেন না? তানভীর তখন বলে ওঠে, আমি সোফায় ঘুমাইতাছি, তুই ওইখানে ঘুমা। সুভা কিছুক্ষণ চুপ থেকে আবার শুয়ে পড়ে। সুভা বলে ওঠে আবার, বিছানায় অনেক বড়, শুয়ে পড়ুন। কথাটা বলতে দেরি সুভার। তানভীর বেহায়ার মতো শুতে দেরি নেই। তানভীর লাইটটা অফ করে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না। এদিকে সুভাও চুপচাপ শুয়ে থাকে, ঘুমায় না। তানভীর সুভা আজকে নিশ্চুপ, নেই কোনো কথা, কিন্তু মনের গহীনে কোথাও না কোথাও চলছে উত্তেজনা, কাছে পাওয়ার টান। তানভীর না ঘুমিয়ে উপরের দিকে তাকিয়ে থাকে, সুভাও উপরের দিকে তাকিয়ে থাকে। তানভীর একটু পর লক্ষ্য করে তাদের মাঝে যে কোলবালিশটি থাকে সেটা আজ নেই, যেটা একটু আগেও ছিল। তানভীর সুভার দিকে তাকাতেই দেখে সুভা ঘুমায়নি। তানভীর বলে ওঠে, ঘুমাবে না পড়ি? সুভা বলে ওঠে প্রতি উত্তরে, আপনি ঘুমাবেন না? তানভীর তখন বলে ওঠে, এত হট মেয়ে কাছে থাকলে ঘুম কি আর হবে? 19 কুড়ি করতে মন চাই যে। কথাটা শুনেই সুভা লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে। যদিও অন্ধকারে তার মুখশ্রী দেখা যাচ্ছে না, তাও সে নিজের চোখ খোলা রাখতে পারে না। সুভা তখন তানভীরকে বলে ওঠে, তানভীর সরকারের মুখে এসব একদম অন্যরকম লাগে। প্রতি উত্তরে তানভীর বলে ওঠে, আমার মধ্যে রোমাঞ্চ ভরপুর, একবার শুধু সুযোগ দিয়ে দেখো, 3 দিন বিছানা থেকে উঠতেই পারবে না। সুভা আর কিছু না বলে চাদর নিয়ে নিজের মাথা অবধি ঠেকে নেয়। আর তানভীরও সুযোগ পেয়ে একপাশে চাদরটা সরিয়ে নিজেও ঢুকে পড়ে ভেতরে। তানভীর সুভার একদম কাছাকাছি চলে আসে। এদিকে সুভাও তানভীর দিকে শুয়ে থাকে। তখন তানভীর বলে ওঠে, কবে ধরা দিবা? সুভা তখন বলে ওঠে, যেদিন আপনার শরীর থেকে মদের ঘ্রাণ আসবে না। কথাটা শুনেই তানভীর চাদর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। সুভাও উঠে বসে। সে কি কোনো ভুল কিছু বলল? তানভীর কি খুব বেশি রাগ করলো তার কথায়? এভাবে হুট করে চলে গেল কেন সে? সুভা উঠে দাঁড়িয়ে ডিম লাইট অন করে আর বিছানায় এক পাশে যেয়ে বসে। আজকে সত্যিই খুব খারাপ লাগলো তার। তানভীর এত কাছে এসেও চলে গেল। ঠিক 15 মিনিটের মাথায় তানভীর তোয়ালা দিয়ে মাথা মুছতে মুছতে এসে সুভার সামনে এসে দাঁড়ায়। হালকা নীল আলোয় তানভীরের উদম শরীর আরো মোহনীয় লাগছিল সুভার কাছে। এদিকে তানভীরের চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তানভীরের পুরো মুখে। সুভা তানভীরের পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্ম নজরে তাকায়। তানভীর আসলেই অনেক সুদর্শন পুরুষ। উজ্জ্বল শ্যামলা ছেলেদের সৌন্দর্য বোধ হয় এমনিই হয়, আকর্ষণীয়। তানভীর বলে ওঠে, এখন তো আর গন্ধ নেই। সুভা উঠে দাঁড়ায় তানভীরের শরীর ঘেঁষে, তারপর হাত দিয়ে জিম করা শরীরে আপোষগুলোকে হাত রাখে। আর সুভা বলে ওঠে, এত রাতে আমার কাছে আসার জন্য গোসল করলেন? এদিকে তানভীরও সুভার ঠোঁটে হালকা স্লাইড করতে থাকে ক্রমশ। আর বলে ওঠে তানভীর, যদি ভেতরটা দেখানো যেত পড়ি তবে তুমি দেখতে পারতে, কতটা জায়গা নিয়ে আরাম করে বসে আছো তুমি।
তানভীরের কথা শুনে সুবাও এগিয়ে আসতে থাকে তানভীরের দিকে নিজেকে বিলীন করতে।